ঘটেছিল শেখ হাসিনার সময়, ওটারই একটা একই জিনিস নতুন করে যুক্ত হলো। আসামিদের গায়ে ডিম মারা, হাত তোলা, ইয়ে করা, এগুলো যুক্ত হলো। আর পার্লামেন্টের কথা যদি আপনি আমার কাছে জিজ্ঞেস করেন, আমি 18 সালের যেই পার্লামেন্ট দেখেছি সেটাকে আমি একদলীয় পার্লামেন্ট বলি, বিকজ though জাতীয় পার্টি was in the opposition but they were not opposite, everybody knows it. হ্যাঁ, এখানেও কিন্তু আমি দেখতে পাই যে বিরোধী দলে যারা বসেছে they are very happy to be there. I mean they don't want to disturb the government, as if তারা ওখানে আছে অনেকটা গভর্নমেন্টকে কুশনিং করার জন্য, যেটা আমি যেটা মনে হয়। ধরুন বাণিজ্য চুক্তি নিয়ে কেউ কথা বলবে না, আমি কথা বলতে গেলে আমি সুযোগ পাবো না। 5টা এমপির সই দিয়ে নোটিশ আনবো, সেই 5টা এমপি কোথায় পাবো আমি? এইসব নানান প্রতিবন্ধকতা, ওটাকেও আমি মনে করেছিলাম এক দলের একটা পার্লামেন্ট। এটাও তার থেকে খুব ব্যতিক্রম না। এবং আমার কাছে যেটা জামাতের ব্যাপারে মনে হয় যে তারা এই কুশনিংটা করছে বিকজ তারা তাদের ঘর গোছাচ্ছে। তারা গভর্নমেন্টকে আগামী 2-3 বছরও খুব একটা ডিস্টার্ব করবে না, বিকজ তারা চাইবে নেক্সট ইলেকশনে তারা যেন 177 সিটস নিয়ে পার্লামেন্টে যেতে পারে, অ্যান্ড দে আর ওয়ার্কিং ফর দ্যাট। আবার আপনি তো first when you entered parliament it was through the reserved seat for women, এবং এবার আপনি direct election জিতেছেন from Brahmanbaria too, as an independent candidate that too. How different were these two forms of entry to parliament in terms of legitimacy হোক, accountability, freedom? একটা কথা চলে আসে সবসময় রিজার্ভ সিট ফর উইমেনে, যে যারা আসে তারা দলের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে না। তো এটা কি আপনি যখন রিজার্ভ সিটে ছিলেন এটা কি ফিল করেছিলেন? এখন কি ব্যতিক্রম ঘটেছে? দুটোর মধ্যে মিলও আছে, ডিফারেন্সও আছে। আচ্ছা, ডিফারেন্সটা হচ্ছে আমার রিজার্ভ সিটে যখন আমি ছিলাম আই ডিডন্ট হ্যাভ এনি কনস্টিটুয়েন্সি অ্যাজ সাচ, সো খুব সামান্য বরাদ্দ আসতো আমাদের। হ্যাঁ, ওটা মানে ইলেক্টেড সিটের চেয়ে অনেক কম রিজার্ভ সিটের বরাদ্দ, কিন্তু ওইটার এভরি পেনি আমি হিসাব করে করে আমার এলাকায় খরচ করেছি, বিকজ ব্যাক অফ মাই মাইন্ড আই হ্যাড দ্য প্ল্যান দ্যাট নেক্সট ইলেকশন আই উইল রান directly as a candidate. So ওটাই তো আসলে মূল কারণ ছিল রিজার্ভ সিটের, যাতে সে পরের ইলেকশনটার জন্য ডিরেক্ট ইলেকশনের জন্য সে রেডি হতে পারে। সো আমি কিন্তু ওটা একেবারে বাধ্য ছাত্রীর মতন ওই কাজটা করেছি। আমি আমার সামান্য বরাদ্দ এলাকায় ব্যয় করেছি, এলাকায় রেগুলার গিয়েছি, পড়ে থেকেছি এলাকায়, আমি এলাকার জন্য কাজ করেছি, এবং অ্যাট দ্য সেম টাইম আমি ন্যাশনাল ইস্যুসে অনেক কথা বলেছি। এখন ইন্ডিপেন্ডেন্টলি ইলেক্টেড হয়ে, এখন তো ডিরেক্ট ইলেক্টেড মেম্বার, এখন আমার বরাদ্দ বেশি, কাজও অনেক বেশি। এখন দেখা যায় যে এলাকার প্রবলেম নিয়ে আমাকে অনেক কথা বলতে হচ্ছে পার্লামেন্টে। সো আগে যেটা ন্যাশনাল ইস্যুসে আমি অনেক সময় দিতে পারতাম, এখন হয়তো লোকাল ইস্যুসেও আমাকে আসলে কথা বলতে হবে। তবে ফ্রিডমটা কি চেঞ্জ হয়েছে? No, it's the same freedom. It's the same. It's all same. Okay. Unless you are from the government party, the speaker will always try to somehow, dominate you, to let you speak. This is the culture of Bangladesh. তবে আপনার কিন্তু এবারের ইলেকশনটা খুবই politically dramatic ছিল. We saw that your party post was gone. You contested outside office party structure. Local BNP leaders were also expelled for campaigning for you. Absolutely. এবং তাও you won. More than 200 were expelled. Yeah, but you won still. What did that teach you about party power, people's expectations, people's power, and your own political identity? আমরা যারা রাজনীতি করি আমরা একটা কথা ভুলে যাই একটা সময়ে, যে আমাদের এক্সিস্টেন্সের পুরোটা নির্ভর করছে মানুষের উপর। একজন ব্যক্তি, একটা দল, রাষ্ট্র ক্ষমতা, যেটাই আপনি বলেন, এটা পুরোপুরি নির্ভর করছে মানুষের উপর। মানুষের ভালোবাসা যদি থাকে, এনিথিং অ্যান্ড এভরিথিং ইজ পসিবল, বোথ ওয়েজ। কিভাবে? এনিথিং অ্যান্ড এভরিথিং 5ই অগস্টে আমরা দেখেছি। She had all her power. Political power in terms of money, in terms of bureaucracy, in terms of army, state forces. Everything was in her favor, but she couldn't. আবার আদার সাইডে যদি আপনি দেখেন, আমার এই জয়টা, আমার 200 কর্মী, they were expelled. They all were expelled. একজনও মন খারাপ করে নাই। That gave me immense strength. যে ওরা মন খারাপ করে নাই। মানুষ তার নিজের বোনের জন্য এত করে আমার জানা নাই, আমি জানি না মানুষ তার রক্তের সম্পর্কের জন্য এত করে কিনা। আমার এলাকার মানুষ আমার জন্য জীবন দিয়ে দিয়েছে, এবং আনবিলিভেবল, যে মানুষটা হয়তো সারা জীবন ধরে 1 লাখ টাকা জমিয়েছে, 50,000 টাকা ওটাই ও নিয়ে আসে আমার কাছে,
এবং খুবই লাজুকভাবে আমার হাতে টাকাটা দেয়, অ্যাজ ইফ টাকাটা ও দিচ্ছে না, ও নিচ্ছে, ও এত লাজুকভাবে আমার হাতে। সো এই ভালোবাসা আমি কিভাবে শোধ করবো নাজিবা? And nothing feels better than winning with the people's mandate. Oh না? yes, oh yes, oh yes. আমার সবসময় একটা কষ্ট ছিল যে বাংলাদেশে আমার কেউ নাই, আমি একা থাকি, আম্মা আর আমি। এখন আমার না আরো মন খারাপ, এখন আমার বিরাট ফ্যামিলি, Right. Yeah. এত বড় ফ্যামিলি যে আমার নিজের ইমিডিয়েট ফ্যামিলি বা এক্সটেন্ডেড ফ্যামিলি আমি ভুলেই গেছি। If we talk about campaigning, একে তো আমি জানতে চাই নারী ক্যান্ডিডেট হিসেবে ক্যাম্পেইনিং এর এক্সপিরিয়েন্স আপনি অনেক বছর ধরেই এটা ফেস করে এসেছেন। আবার যখন আপনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে ক্যাম্পেইন করছেন, আবার পার্টি ক্যান্ডিডেট হিসেবে ক্যাম্পেইন করছেন, এটারও পার্থক্যটা একটু জানতে চাই। আমি না ক্যাম্পেইনিংয়ে গিয়ে নিজেকে নারী হিসেবে কোনো দিন কোনোভাবে ডিসক্রিমিনেটেড হতে দেখি নাই এলাকাতে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, এবং আপনি আমাকে এখানে যা দেখেছেন, এই সুতি শাড়ি, হ্যাঁ। এই মালা, এই টিপ, চুল খোলা, জি। আমার ক্যাম্পেইন আপনি দেখবেন, জি, হ্যাঁ। খুব ধুলা হলে মাথায় আমার কাপড় থাকে, তা না হলে আমার কিন্তু এটা আর সানগ্লাস থাকে। এটাই হলো আমার ক্যাম্পেইনের চেহারা। শহরে আমি এটা নিয়ে যত অস্থিরতা দেখেছি মানুষের, আমার আলতা থাকে অলওয়েজ পায়, হ্যাঁ। আর এটা নিয়ে আমি গ্রামে একটা মানুষেরও মাথা ব্যথা দেখি নাই। সো আপনি যদি উদারতার দিক থেকে বলেন, মানে আমি কি বলবো, যেটাকে কুপমণ্ডুক, এটা আমি যেটুকু ফেস করেছি ওই শহরে ফেস করেছি। আমি গ্রামে কোনো রকম নারী হিসেবে, একজন প্রগতিশীল নারী হিসেবে এবং একজন একেবারে বাঙালি সাজের নারী হিসেবে জি। আমি কোনোদিন কোনো প্রশ্নের মুখে পড়ি নাই। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এই প্রশ্নটা আমি অনেক নারী পলিটিশিয়ানদের সাথে কথা বলেছি, আমি কিন্তু ডিফারেন্ট অ্যান্সার পেয়েছি। আমারটা আমি জানি না, আমার মতো বাঙালি সাজ তো আর কোনো পলিটিশিয়ান দেয় কিনা আমি জানি না। আমার ইভেন আলতাটাও খুব রেগুলার, হ্যাঁ, আমার টিপ খুব রেগুলার, এগুলো রেগুলার, এবং পূজা টুজা আসলে তো একদম বড় টিপ, খুব রেগুলার আমার সাজ। আমি জীবনে এই প্রশ্নের মুখে কোনোদিন পড়ি নাই। এবং আমাকে কেউ অন্যভাবে, আপনি কিন্তু সব প্রশ্ন মুখে করতে হয় না, আপনি লুকেও বুঝবেন যে he or she is judging you. Right. I was never judged. I was never judged in my constituency, never ever. I'm a little surprised actually Indeed. listening to It it. is It's quite surprising. It's surprising. হ্যাঁ। তবে যেটা জিজ্ঞেস করলাম যে একজন পার্টির ক্যান্ডিডেট হিসেবে ক্যাম্পেইন করা অ্যাজ এ ওম্যান, কতটা সাপোর্ট আসলে পান ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে ক্যাম্পেইন করার মধ্যে পার্থক্যটা কি, সবচেয়ে বড় পার্থক্যগুলো কি? পার্টি ক্যান্ডিডেট হিসেবে তো আমি আসলে ওভাবে ক্যাম্পেইনের সুযোগ হয়নি, বিকজ পার্টি নেভার নমিনেটেড মি, Right, yeah. বাট I went for other people. They hired me as the, Yeah. you know, ক্যাম্পেইনার। kind of thing. তখন আমি যেটা হচ্ছে সব বিএনপি আর কি, all BNP people was there. yeah. But when I campaigned as an independent candidate, সেখানে across the border সব ছিল, Right. সব মতের, সব ধর্মের, সব বিশ্বাসের, সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমার সাথে ছিল, এবং নিউট্রাল পিপল যারা পলিটিক্স করে না, they all were with me. Rubina Appa, we've had women at the very top of politics for many decades. তাও কিন্তু এখনো আমরা যদি ওই সিম্বলিজমটা সরিয়ে দেই, আমরা কিন্তু দেখছি যে নারীদেরকে না নমিনেশন দেওয়া হচ্ছে, না পার্টি স্ট্রাকচারের সাপোর্ট দেওয়া হচ্ছে, লোকাল লিডারশিপে দেখতে পাচ্ছি না, পার্লামেন্টে এত কম পার্টিসিপেশন। আমরা ডিরেক্ট ইলেকশনেই দেখলাম পার্টিজ নমিনেটই করে নাই, ডিসপাইট দেয়ার বিং আ ক্লজ ইন দ্য জুলাই চার্টার। হোয়াট ডাজ দিস অ্যাকচুয়ালি ট্রান্সলেট ইনটু অ্যাবাউট আওয়ার সোসাইটি? মনোযোগ দিয়ে এখন দুটো বই পড়ছি একসাথে। একটা হচ্ছে শেখ হাসিনা, একটা হচ্ছে খালেদা জিয়া, Oh, wow. বাই মহিউদ্দিন আহমেদ। উনি দুটো মোটা বই লিখেছেন দুইজনের উপরে। হ্যাঁ, এই দুটো বই পড়লে আপনার কাছে পরিষ্কার হবে যে হ্যাঁ, তারা নেতা হয়ে উঠেছেন, তারা দীর্ঘ সংগ্রামের ভেতর দিয়ে নেতা হয়ে উঠেছেন, কিন্তু দুজনেই রাজনীতিতে এসেছেন যখন তাদের পার্টি ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। রাইট। আওয়ামী লীগও 3 ভাগ হয়ে গিয়েছিল, বিএনপিও কয়েকটা ভাগ হয়ে যাচ্ছিল, কেউ ছিল না সিম্বল অফ ইউনিটি। তখন ওনাদেরকে আনা হয়। সো ওনারা কিন্তু একেবারে রুট লেভেল থেকে নিজের পরিচয়ে, নিজের ইয়েতে যুদ্ধ করে আসা তা কিন্তু না, দুজনেই কিন্তু পার্টি চিফ হিসেবে এসে বসেছেন ওই চেয়ারে। তারা কিন্তু মানে বটম থেকে না দেবার নট ওইরকম। সো ওটা আমি সরিয়ে রাখি, ওটাকে লেটস নট টেক ইট অ্যাজ অ্যান এক্সাম্পল। কিন্তু আনফর্চুনেটলি আমাদের মেয়েদের মধ্যেও রিজার্ভ সিট এক রকমের দেয়, তাদেরকে শান্তি দেয় যে ঠিক আছে, লেটস নট ফাইট with our male colleagues and let not, get into that. আমরা তো হবই, reserve seat is there for us. At the same time, it gives some sort of comfort to the party as well.
তারা মনে করে আচ্ছা ঠিক আছে আমরা ওই আসনটা একজনকে দেই, উই উইল টেক হার অ্যাজ দ্য রিজার্ভ সিট মেম্বার। Right. সো দ্যাট প্রপোজাল ওয়াজ দেয়ার ফর মি অ্যাজ ওয়েল। অ্যান্ড আপনি যদি কমেন্টগুলো দেখেন আপনি দেখবেন অনেকেই লিখছে যে রুমিন আপনি তো যেতে পারতেন সংরক্ষিত মহিলা আসনে, ওয়াই ডিড ইউ বিট্রে ইয়োর পার্টি, হ্যাঁ এরকম। কিন্তু কেন আমাকে রিজার্ভ সিটেই যেতে হবে when I have got all the qualities to get elected? এক্স্যাক্টলি। তো এই যে রিজার্ভ সিটের ব্যাপারটা আমার মনে হয় এইগুলো নিয়েও আরেকটু রিসার্চ হওয়া উচিত, আরেকটু চিন্তাভাবনা হওয়া উচিত। এবং পার্টিগুলো দেখুন আমাদের যে যোগ্য নারী নাই তা কিন্তু না, এক্স্যাক্টলি। হ্যাঁ আমাদের অনেক যোগ্য এবং নারী আছে। আমরা তো এবারও দেখলাম যে ইভেন দো there was just a less amount of women, কিন্তু the women who were fighting, all of them qualified. একদম All of them were qualified. একদম একদম। সুতরাং ওইগুলোতে আমার মনে হয় পার্টিগুলো যদি আরেকটু জি। উইমেন ফ্রেন্ডলি হয় Yeah. তাহলে ভালো হয়। এদিকে আবার যখন এতগুলো রিফর্ম কমিশন ছিল, আমাদের ন্যাশনাল কনসেনসাস কমিশন ছিল, আমাদের উইমেন্স অ্যাফেয়ার্স রিফর্ম কমিশন, তারা তো অনেকগুলো রেকমেন্ডেশন করেছিল। ওই রেকমেন্ডেশনের মধ্যে একটা ছিল ডিরেক্ট ইলেকশনস ইভেন ফর রিজার্ভ সিট। এটা এতবার এই জিনিসটা নিয়ে কথা হয়েছে, এত নারী পলিটিশিয়ানরা এটা নিয়ে কথা বলেছে, কেন এটা গুরুত্ব দেওয়া হচ্ছে না এটাকে? কেন এটা পলিটিক্যাল পার্টিরা মানছে না? ইজ দেয়ার সাম কাইন্ড অফ ফিয়ার ওয়ার্কিং? আপনি একটু চিন্তা করে দেখেন আমাদের এত বড় একটা রিফর্ম কমিশন হলো, কনস্টিটিউশন রিফর্ম কমিশন হলো, আমরা কোনো নারী সদস্য খুঁজে পাইনি। কিন্তু দীর্ঘদিন ডিবেট হয়েছে দলগুলোর মধ্যে, কয়জন নারী উপস্থিত থেকেছেন বা তাদের Actually, সব সুযোগ নেওয়া- রিফর্ম কমিশনের মধ্যে মনে হয় একটা কি দুইটা বাদে সব উইমেন্স রিফর্ম কমিশনেই ছিল। সব। এবং উইমেন রিফর্ম কমিশন যেটা হয়েছে তাদেরকে নিয়ে কীরকম আচরণ হয়েছে সেই রিপোর্টটা পর্যন্ত আলোর মুখ দেখতে দেয় নাই। সে রিফর্মটা নিয়ে কোনো ডিবেট হয় নাই সোসাইটিতে, সে রিফর্মটা নিয়ে কোনো আলোচনা হয় নাই সোসাইটিতে। এটাকে নোংরা ভাষায় আক্রমণ করে সরিয়ে রাখা হয়েছে। আমার কষ্ট লাগে, এবং আমার কষ্ট লাগে যখন আমি দেখি যে একজন যোগ্য নারীর যোগ্যতাকে স্বীকার করতে আমাদের সমাজ খুব লজ্জিত হয়ে যায়। হ্যাঁ, তার কারণটা কি জানেন? তার কারণ হচ্ছে আমাদের সমাজের বেশিরভাগ পুরুষের ইনফিরিয়রিটি কমপ্লেক্স। That's why I asked if there was a fear working somewhere. Yeah. Yes, that is their own inferiority complex. ওরা জানে ওরা পারবে না। 17 বছর বিএনপির বেশিরভাগ পুরুষ সদস্যরাই আড়ালে আবদালে ছিলেন। আপনি টকশোগুলো খোলেন দেখবেন বেশিরভাগই মেয়েরাই কথা বলেছে। আপনি চিন্তা করে দেখেন পার্লামেন্টে আপনি যদি প্রসিডিংসগুলো খেয়াল করেন, 90 সাল থেকে প্রসিডিংস খুলে দেখেন, খুব কম কথাই আপনি পাবেন যেটা কনস্ট্রাকটিভ, Right. যেটা তথ্যভিত্তিক, যেটা পরিসংখ্যান নিয়ে আলোচনা করে, অর্থাৎ একটা রিসার্চ বেসড স্পিচ যেটাকে বলা হয়। হ্যাঁ, জ্ঞান ভিত্তিক একটা খসড়া আপনি পাবেন না। কিন্তু আমাকে নিজের সাথে নিজেকে মানে আমার থেকে সরিয়ে আপনাকে বলি, কারণ না হলে আমারটা মনে হবে আই এম ব্র্যাগিং। আই এম নট ব্র্যাগিং। Right. হ্যাঁ, আপনি আমার স্পিচগুলো দেখবেন কি পরিমাণ রিসার্চ আমি সেখানে করেছি। ইকোনমিক্স ওয়াজ নেভার মাই সাবজেক্ট। Yeah. আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ, অ্যান্ড দেন ল। আমি শুধুমাত্র স্পিচ রাখার জন্যে ইকোনমিক্সের উপর দিনের পর দিন পড়াশোনা করেছি। আমি ওর কাছে দৌড়ে গেছি বোঝার জন্য, এবং তারপর আমি স্পিচগুলো রেডি করেছি। কাউকে দেখবেন প্রশংসা করতে শুনবেন আপনি? এবং আপনার একটা জিনিস আমি খেয়াল করেছি, যেটা বাকিরা যেটা করে আপনি এটা করেন না। ইউ নেভার রিসোর্ট টু মকারি। No, I never do that. ইউ ডোন্ট ডু দ্যাট। No, I never. অনেকে মনে করে যে that makes your speech more, entertaining and মানুষ শুনবে, ভালো লাগবে। আবার কি আমি মনে করি এটা সময়ের অপচয়। To me, it's a wastage of, because every single minute will cost you 2 lakh. The amount is huge. এখানে জোক করা, হাসা, না। No time for No. I don't have time for that. 2 লাখ টাকা আমার গরিব দেশের অনেক টাকা ভাই। আমি একদম, এবং নাজিবা আমি আমার বইয়ে লিখেছি, আমার রিসেন্টলি যে বইটা প্রথমা থেকে গেছে ওখানে আপনি পাবেন, আমি ইভেন আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় পড়তাম যে আমি 1 মিনিটে কয়টা শব্দ বলতে পারি। আমি কিন্তু জানি আমি 1 মিনিটে 150টা শব্দ বলতে পারি। 2 মিনিটে আমি 300টা শব্দ বলতে পারি। এটাও আপনার ক্যালকুলেট করতে হয়েছে। হ্যাঁ, কারণ ওই যে ঘড়ি, সময় তো চলে যাচ্ছে। আমি এইভাবে আমার ডিভোশনটা ওই লেভেলের ছিল।
আমি আসলে আমার next question is about this, very much about this. You've built much of your political identity as a voice of opposition. Yeah. কিন্তু opposition তো সবসময় criticism না, সবসময় mockery না. It involves strategy, responsibility, Absolutely. and sometimes even compromise. আপনার কাছে, what is the art of opposition? And how do you decide যে কোন ব্যাটলটা তখনই ফাইট করতে হবে এবং কোন ব্যাটলটা পরে আস্তে ধীরে ডায়লগের মাধ্যমে সলভ করতে হবে? How do you differentiate between that? দেখুন, কিছু ব্যাপার আছে মানুষের কথা যেগুলো, সেগুলো দেন অ্যান্ড দেয়ার বলা ভালো। ধরুন, এই সরকার এসেছে 3 মাস মাত্র, এর মধ্যেই আমাদের বিদ্যুতের দাম 2 বার বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে। এটা ডিরেক্টলি ডে 1 থেকে প্রতিটা মানুষের জীবনকে এফেক্ট করবে। সো এটা দেন অ্যান্ড দেয়ার অ্যাড্রেস করতে হবে, এটা নিয়ে কথা বলতে হবে। আর স্ট্র্যাটেজি যেটা, সেটা সাধারণত যখন আমি বড় দল যদি কখনো হয়, সেখানে যদি আমি সেটাকে লিড করি, তখন আমরা আলোচনায় বসতে পারি যে আমরা নেক্সট ইলেকশনটা কিভাবে করব, কেয়ারটেকার গভর্নমেন্ট কিভাবে আমরা ফর্ম করতে চাই, কিংবা একটা কনস্টিটিউশনাল রিফর্মটা আমরা কিভাবে করব। তখন ডায়ালগের কথা আসে, তখন হয়তো কিছু ছাড়ের কথা আসে। আপনি পার্লামেন্টেও অনেকবার বলেছেন যে a large percentage of voters, they remain underrepresented in parliament. So right now inside parliament, how do you balance participating in the institution with critiquing its limitation critique করছেন, কিন্তু আবার পার্টিসিপেট করতে হচ্ছে আপনার ইনস্টিটিউশনে। তো এটা আপনি ব্যালেন্স করছেন কিভাবে? ইনস্টিটিউশন বলতে কি আপনি পার্লামেন্টের কথা বলছি। আচ্ছা, পার্লামেন্টে আমাদের কয়েকটা কাজ আছে। একটা হচ্ছে টু মেক লজ, এবং যখন একটা ল ড্রাফট হয়ে আসে, তখন সেখানে কোন জায়গাগুলোতে ফ্লজ আছে, কোন জায়গাগুলোতে আরেকটু রিফর্ম দরকার, কোন জায়গাগুলোতে কীরকম হলে বেটার হয়, সেটা নিয়ে কথা বলা। সেটার সুযোগ আমরা পাই নাই। 133টা অধ্যাদেশের মধ্যে 98টা অধ্যাদেশ পাস হয়েছে ইন 2 days, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আসেনি। সো সুযোগ কোথায়? আই কুডন্ট। জুলাই চার্টার নিয়ে আমার এক্সপিরিয়েন্স খুব দুঃখজনক। আমি বিরোধী দলের কাছে গেছি, হাত জোর করে তাদের কাছে সময় চেয়েছি, they didn't allow me time. So as the government party, কেউ আমাকে সময় দেয়নি। সো জুলাই চার্টার নিয়ে আমি কথা বলতে পারি নাই। কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, আমি নাম বলবো না, অনেক তুখোর বক্তা এসে আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা কি জানি বলতে হয় এখানে, and I assisted them, but I couldn't speak. এটাই কষ্ট আমার। হয়তো একটা বড় দলের রিপ্রেজেন্টেটিভ হলে এটা হতো না, আমি কথা বলতে পারতাম। কয়েকটা মাইনরিটি বলা যায়, মাইনরিটি গ্রুপসকে কখনোই আসলে পার্লামেন্টে মেনশন করা হয় না। কখনোই আমরা এই মানুষগুলো, ডিসেবলড উইমেন যদি বলি, ইন্ডিজিনাস উইমেন যদি বলি, হিজরা কমিউনিটি যদি বলি, অথচ আমরা কিন্তু দেখে আসছি যে তাদের প্রতি সহিংসতা অনেক বেশি আমাদের দেশে। হোয়াট ক্যান উই এক্সপেক্ট ফ্রম রুমিন ফারহানা ইন টার্মস অফ ফাইটিং ফর দিজ উইমেন? প্লিজ ডোন্ট এক্সপেক্ট মি সো মাচ। আমার আর শক্তি নাই। কিন্তু ধরেন, আমি অনেক ইয়াং ভোটার্সদের সাথে ওই প্রোগ্রামে কথা বলেছি, তো ওরাও কিন্তু বলেছে যে আলটিমেটলি কিন্তু আমরা তাকিয়ে থাকি পার্লামেন্টে রুমিন আপার দিকে, যে আচ্ছা উনি তো আছেন আমাদের জন্য। ডাজ দ্যাট ক্রিয়েট আ লট অফ প্রেশার অন ইউ? কিছুটা তো বটেই।